এক নরক থেকে যেন আর এক নরকে এসে পড়লাম। এ কেমন জীবন? আমার জীবনটা কি এইভাবেই খড়কুটোর মতো ভাসতে থাকবে? মাস তিনেক আগের কথা, মহা ধুমধাম করে আমার বিয়ে হয় রোহিতের সাথে। মেয়ের গায়ের রং কালো, পাত্র পাওয়া গেছে এই ঢের। বাড়ির লোকজন সেইভাবে কোনো কিছু খোঁজ খবর না করেই বিয়েটা ঠিক করে। অবশ্য মা বলেছিল সব কিছু জেনে বুঝে নিতে। সঙ্গে সঙ্গে আমার কাকিমা বলে উঠেছিল, সোনার আংটি আবার বাঁকা, আমাদের দীপার যা রূপ, পাত্র পাওয়া গেছে এই ঢের। তার উপরে এত ভালো পরিবার, এই পাত্র হাতছাড়া করো না দিদি, না হলে আমাদের মেয়ে দীপাকে সারা জীবন আইবুড়ি কাটাতে হবে। বিয়ে তো হলো। বউ ভাতের দিনে কিছু আত্মীয় স্বজন বলতে লাগলো, ময়ূরাক্ষীদি যে কি করে এই মেয়েকে পছন্দ করে বাড়ির বৌমা করে আনলেন বুঝি না। কেউ কেউ তো বলে ওঠেন সবই টাকার খেলা। শুনেছি মেয়ের বাড়ি থেকে অনেক যৌতুক দিয়েছে, ওই জন্যই আমাদের ময়ূরাক্ষীদি লোভ সামলাতে পারেনি। দেখো এই বিয়ে আবার টিকলে হয়। আমাদের রোহিত যা সুন্দর দেখতে, তার কাছে তো এই মেয়ে কিছুই না। কিছু কিছু কথা আমার কানে ভেসে এলো, খুব কষ্ট হচ্ছিল। এতে আমার কি দোষ? ভগবান আমাকে এই রূপ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। ছোটবেলা থেকেই নিজের এই কুৎসিত রূপের বর্ণনা পেতে পেতে এখন আরও তো কষ্ট হয় না। বাসর রাতে বসে আছি, হঠাৎ রোহিত এসে একটা বালিশ নিয়ে সোফায় শুতে যাচ্ছে। আমি বলে উঠি, কি হলো, আপনি বালিশ নিয়ে কোথায় যাচ্ছেন? ও খানিকটা বিরক্তির সাথে বলে ওঠে, সোফাতে শুতে যাচ্ছি। তোমার মতো এমন কুৎসিত মেয়ের সাথে বেড শেয়ার করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাহলে এই বিয়েটা করেছিলেন কেন? আমি তো বিয়েটা করতে চাইনি, মা বাবা জোর করেছিল, তাই বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছিল। একটা কথা কান খুলে শুনে রাখো, আমার কাছ থেকে তুমি কোনো কিছুই আশা করো না। আমার জীবনে অন্য কেউ আছে। কথাটা শোনা মাত্রই আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। কাঁপা কাঁপা গলায় আমি বলে উঠি, ঠিক আছে, আপনি এখানেই শুয়ে পড়ুন, আমি সোফাতে গিয়ে শুচ্ছি। ও লাইটটা নিভিয়ে দেয়, আমি সোফাতে গিয়ে ঘুমিয়ে পড়ি। অষ্টমঙ্গলা পার করে বাড়ি আসতেই শাশুড়ি মাও তার নিজের মূর্তি ধারণ করেন। দিন রাত গালিগালাজ, কাজে ভুল হলে অনেক কথা শোনাতো। বরাবরই রান্নাটা আমি ভালোই করি, তবুও কোনো না কোনো অজুহাতে রান্নার খুঁত বের করত। রোহিতের রোজ দেরি করে বাড়িতে আসা, অন্য মেয়েকে ফোন করা, সবই আমাকে চোখের সামনে দেখতে হতো। একদিন বন্ধুর বার্থডে পার্টি আছে বলে রোহিত বেরিয়ে যায়। মাঝরাতে ড্রিঙ্ক করে বাড়ি ফেরে। প্রতিদিনকার মতো আমি সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ি। ও রুমের দরজা খুলে ভেতরে ঢুকে আমার কাছে এসে আমাকে বিছানায় নিয়ে যায়। তারপর আমরা দুজন দুজনের মধ্যে হারিয়ে যাই। সকালে ঘুম থেকে উঠে দেখি ও উঠে পড়েছে। আমি ওকে গুড মর্নিং বলি। ও বলে ওঠে, কাল রাতে যা হয়েছে ভুলে যাও, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমি আর কিছুই বললাম না, স্নান করতে চলে গেলাম। রোহিত অফিস যাবে, ওর জন্য রান্না করতে হবে, তাই তাড়াতাড়ি স্নান সেরে ঠাকুর ঘরের কাজ করে রান্না করতে চলে গেলাম। সকালটা ব্যস্ততার মধ্যে দিয়েই কেটে গেল। দুপুরে সবার জন্য রান্না বসিয়েছি। এদিকে বৃষ্টিও শুরু হয়েছে। ছাদে জামা কাপড় তুলতে গেছি, এদিকে কড়াইয়ে মাছ ভাজা হচ্ছে। শাশুড়ি মাকে মাছটা দেখতে বলে গেছিলাম, কিন্তু শাশুড়ি মা গ্যাসের পাশে যায়নি। পোড়া গন্ধে দৌড়ে জামা কাপড়গুলো কোনো রকমে রেখে এসে দেখি মাছের একদিকটা পুড়ে গেছে। এখন শাশুড়ি মা টিভি দেখা বন্ধ করে এসে বলছেন, এ কি করলি, সব মাছ পুড়িয়ে ফেললি? মা, আপনাকে তো বলে গেলাম মাছটা একটু দেখে রাখবেন। কি বললে বৌমা, আবার মুখে মুখে কথা? গরম খুন্তিটা আমার হাতে জাঁকিয়ে দিলেন। আমি যন্ত্রণায় কাতরাচ্ছি। নামিয়ে রেখে গেলে হতো না, নাকি গ্যাসটা বন্ধ করে গেলে হতো না? কাজ শেখাচ্ছি, আমি বুড়ো বয়সে ওনাদের রেঁধে বেড়ে খাওয়াবো। ভারী এসেছেন নবাবের বেটি। বজবজ করতে করতে শাশুড়ি মা টিভি দেখতে বসে পড়লেন। আমি পড়ার জায়গায় একটুখানি কোলগেট লাগিয়ে বাকি রান্নাটা শেষ করলাম। কোনো দিন এমনও হয়েছে
রান্নার সময় নুন ঝাল টেস্ট করে দেখার পরেও লবণ বেশি হয়ে গেছে, না হলে ঝাল বেশি হয়ে গেছে। কোনো দিন এর কারণ আমি বুঝতে পারিনি। আমার স্বামী তার একজন ক্লাসমেটের সাথে রিলেশনে ছিল। শুনেছি ওই মেয়েটিও একই কোম্পানিতে জব করে। সব কিছু মুখ বুঝে মেনে নিলেও সেদিন ঘটে এক চরম বিপত্তি। আমার স্বামী অফিসের কাছে 2 দিনের জন্য বাইরে গেছে। এদিকে আমার ননদ শাশুড়ি মাকে ডেকে এনে বলে, মা দেখো, আমি বৌদির ঘরে একটা ছেলেকে ঢুকতে দেখেছি। আমি দুপুরে শুয়ে শুয়ে গল্পের বই পড়ছিলাম। হঠাৎ শাশুড়ি মা দরজায় ধাক্কা দিতে শুরু করলেন। জোরে জোরে ধাক্কা দিচ্ছেন। আমি দরজা খুলতেই আমার ননদ বলে ওঠে, কোথায় লুকিয়ে রেখেছো? আমি নিজে দেখেছি আসতে এখানে। আমি তো কিছুই বুঝতে পারলাম না। শাশুড়ি মা বলে ওঠেন, দুশ্চরিত্রা মেয়ে, ভর দুপুরে বাড়িতে পরপুরুষ ডেকে নষ্টামি করছিস। মা, এসব আপনি কি বলছেন? আমার ননদ বলে ওঠে, এমনিতে বলবে না মা, চলো ঘরটা খুঁজে দেখি। আমার শাশুড়ি মা আর ননদ ঘরটা খুঁজে দেখে। শাশুড়ি মা কাউকে খুঁজে পায় না। মা, এসব কি হচ্ছে? আর আমার ঘরে কেই বা থাকবে? হঠাৎ আমার ননদ বলে ওঠে, এই যে দেখো মা, তোমার বৌমার কীর্তি। পর্দার আড়াল থেকে একটা ছেলেকে আমার ননদ টেনে বের করে আনে। আমি তো ছেলেটিকে দেখে অবাক। আমার শাশুড়ি মা সপাটে আমার গালে একটা থাপ্পড় মারে। তোর পেটে পেটে এতটা শয়তানি? 2 দিন হলো আমার ছেলেটা বাড়িতে নেই, এর মধ্যেই তুই তো নোংরামি শুরু করে দিয়েছিস। আমি কাঁদতে কাঁদতে মায়ের পা জড়িয়ে ধরি। বিশ্বাস করুন মা, আমি এনাকে চিনি না। ইনি কখন আমার ঘরে এসেছেন আমি জানি না মা, আমাকে একটু বিশ্বাস করুন। আমি তো বই পড়ছিলাম। আমার ননদ বলে, ভাজা মাছটা যেন উল্টে খেতে জানে না, কেমন করে বলছে দেখো। এমনিতে বলবে না মা, ওই ছেলেকে জিজ্ঞেস করো না ওর সাথে ওর কতদিনের সম্পর্ক। ছেলেটিকে মা জিজ্ঞেস করাতে ও বলে ওঠে, আমরা দুজন দুজনকে 2 বছর ধরে ভালোবাসি, আর ও আজ আমাকে ডেকেছিল। আমি কি করে জানতাম যে ধরা পড়ে যাব? কেন মিথ্যে বলছেন আপনি? আমি আপনার কি ক্ষতি করেছি? আমার ননদ ছেলেটিকে তাড়িয়ে দেয়। আমার শাশুড়ি মা আমার কোনো কথাই শোনে না। আমার চুলের মুঠি ধরে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। কাঁদতে কাঁদতে আমি বাপের বাড়িতে এসে উঠি। মাত্র 3 মাস সংসার করার পর আমাকে চলে আসতে হয় বাপের বাড়িতে। বিয়ের পর বাপের বাড়িতে থাকতে যে এত কষ্ট, এত অপমান সহ্য করতে হয়, এমন যেন কোনো মেয়ের কপালে না থাকে। প্রতিবেশীরা এসে কথা শোনায়, নিজের বাড়ির লোক কথা শোনায়। আমার ননদ আমাকে পছন্দ করতো না ঠিকই, কিন্তু ও কি এসব কিছু করতে পারে? এসব কিছু ভাবতে ভাবতে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। ডাক্তার ডাকলে আমি জানতে পারি আমি 2 মাসের প্রেগনেন্ট। সবাই আজে বাজে কথা শোনাতে থাকে। আমার নিজের কাকিমাই বলে ওঠে, কি রে, রোহিত এই বাচ্চার বাবা তো, নাকি অন্য কেউ? শুনেছি দিন দুপুরে কোনো এক ছেলেকে ঘরে ডেকেছিলিস, তাই এই বাচ্চাটা আবার ওর নয় তো? এরকম দুশ্চরিত্রা মেয়েকে কেই বা ঘরের বউ করে রাখবে বল? তোর শ্বশুরবাড়ির লোকজনকেও তো আর দোষ দেওয়া যায় না। তা কি করবি? পেটের ওই পাপটাকে রাখবি নাকি মেরে ফেলবি? বাপের নামই বা কি দিবি? কাকিমা, কাকে চোখ রাঙাচ্ছিস? আমার মা আমাকে টেনে ভেতরে নিয়ে আসে। বাবা যায় ওই বাড়িতে। আমার শাশুড়ি মা বাবার সাথে কোনো কথাই বলতে চায়নি, বাবাকে গেটের বাইরে থেকেই বের করে দেয়। রোহিতকে আমি একবার ফোন করেছিলাম, জানি না ওর মাথায় ওই বাড়ির লোক কি ঢুকিয়েছিল। রোহিত ফোন ধরেই বলে ওঠে, তুমি দেখতে খারাপ তাও ঠিক ছিল, কিন্তু দুশ্চরিত্রা, এটা ভেবেই আমার ঘেন্না করছে। আমি তোমার মুখ দেখতে চাই না। ও ফোনটা কেটে দেয়। আমার আর কোনো কথাই ও শোনে না। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। আমি এখন একটা বেসরকারি স্কুলে বাচ্চাদেরকে পড়াই। অনেকটা সময় স্কুলের মধ্যে কেটে যায়। এখন আর পাড়ার লোকের কথায় কষ্ট পাই না। হঠাৎ করে একদিন রোহিতের ফোন আসে। দরজা খোলো। বাইরে দাঁড়িয়ে আছি। ভাবলাম হয়তো ডিভোর্স পেপার নিয়ে এসেছে। কতদিন আর এইভাবে সম্পর্কটাকে ঝুলিয়ে রাখবে? বুকের ভেতরটা ভয়ে দূর দূর করছে। আমি দরজার সামনে গেলাম। দরজা খুলতেই দেখি রোহিত, আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ সবাই এসেছে।
আমার ননদ খুব রোগা হয়ে গেছে। পরীর মতো দেখতে মেয়েটা কেমন জানি চোখে মুখে কাল ছিটে পড়ে গেছে। আমার মা রান্নাঘর থেকে বলে ওঠে, কে এসেছে রে দীপা? আমি অবাক চোখে রোহিতের দিকে তাকিয়ে আছি। এই মেয়েটাও না কোনো কথাই যদি শুনে, তখন থেকে বলছি কে এসেছে কে এসেছে, কোনো কথা নেই। মাও সবাইকে দেখে অবাক হয়ে যায়। আসুন দিদি, দাদা, ভেতরে আসুন। রোহিত বাবা, ভালো আছো তো? মিঠি, চোখ মুখ এমন লাগছে কেন মা? শরীর ঠিক আছে তো? সবাই ভেতরে এসে বসে। আমার শাশুড়ি মা মাকে বলেন, দিদি, আমরা দীপাকে নিতে এসেছি। মা একটু ভাবার পর বলে, এ তো ভালো কথা। আমরাও মেয়েটাকে নিয়ে বড় চিন্তায় আছি দিদি, বুঝতেই পারছেন। মেয়ে বাপের বাড়িতে থাকলে মা বাবা রাতের ঘুম চলে যায়। আমিও আর নিজেকে স্থির রাখতে পারিনি। না মা, আমি ওই বাড়িতে যাব না। আমার মা এছাড়াই আমাকে চুপ থাকতে বলে। না মা, আজ তুমি আমাকে একদম বাধা দিও না। সবাই মিলে দেখে শুনেই আমাকে বাড়ির বউ করে নিয়ে গেলেন, অথচ দেখতে খারাপ বলে, গায়ের রং কালো বলে দিনরাত কেউ আমাকে কথা শোনাতে ছাড়েনি। কেন বাবা? আপনারাই তো আমাকে কালো দেখেই বিয়েতে রাজি হয়েছিলেন। এই যে মা, আমি আপনাকে বলছি, সামান্য একটু মাছ পুড়ে গেছিল, আর আপনি কি করলেন? গরম খুন্তির ছেঁকা দিয়ে দিলেন। সেদিন আমি যন্ত্রণায় কাতরাচ্ছিলাম, তাও আমাকে পুরো রান্নাটা শেষ করতে হয়। কেন মা? আপনি পারতেন না টিভি দেখা বন্ধ করে মাছটা উল্টে দিতে? রোহিত, আমি তোমাকে বলছি, আমি কি তোমার কাছে গেছিলাম? আমি কি স্ত্রীর অধিকার চেয়েছিলাম? তুমি এসেছিলে আমার কাছে স্বামীর অধিকার নিয়ে, যার ফল আজ আমার পেটে। পরের দিন সকালে তুমি কি বললে? সব ভুলে যাও, এটা একটা অ্যাক্সিডেন্ট। খুব কষ্ট পেয়েছিলাম সেদিন, জানো। তাও তো সব কিছু আমি মুখ বুজে সহ্য করেছিলাম। কিন্তু সেদিন যে অন্যায়টা আমি করিইনি, সেই অন্যায়ের আমাকে শাস্তি দেওয়া হলো। আমি তো ওই ছেলেটাকে চিনতামও না। আমি তো জানিও না ছেলেটা কি করে আমার রুমে এলো। আমি তো নিজে নিজে গল্পের বই পড়ছিলাম। আমার ননদ আমার পা জড়িয়ে ধরে বলে, বৌদি, আমাকে ক্ষমা করে দাও। তুমি কেন ক্ষমা চাইছো? তুমি তো কোনো অন্যায় করনি, শুধু তুমি আমাকে পছন্দ করতে না। না বৌদি, সব থেকে বড় অন্যায়টা যে আমিই করেছি, যার সাজা ভগবান আমাকে দিচ্ছে। তুমি তো জানো আমি তোমাকে পছন্দ করতাম না। সেই দিন আমার বন্ধু সুব্রতকে বলি তোমার ঘরে ঢুকতে। দুপুরের এঁটো বাসনগুলো যখন তুমি ধুচ্ছিলে, সেই সুযোগে আমি সুব্রতকে তোমার ঘরে ঢুকে পর্দার পিছনে লুকিয়ে থাকতে বলি। তারপর তুমি ঘরে ঢুকে যখন ঘর বন্ধ করলে, আমি সুযোগ বুঝে মাকে ডেকে তোমার ঘরে নিয়ে যাই। শুধু তাই নয় বৌদি, তোমাকে তাড়ানোর জন্য মাঝে মাঝে তরকারিতে বেশি লবণ বেশি ঝাল দিয়ে দিতাম। আমাকে ক্ষমা করে দিও বৌদি। ও এখনো আমার পা জড়িয়ে ধরে আছে। তুমি কেন করলে এমনটা মিঠি? শুধু আমি দেখতে খারাপ বলে? পৃথিবীতে সৌন্দর্যটাই কি সব? গুণের কোনো মূল্য নেই? কি করিনি আমি তোমাদের জন্য? আমি তো তোমাকে সব সময় নিজের ছোট বোন বলে ডেকে এসেছি। আমার স্বামী বলে ওঠে, দীপা, বোনকে তুমি ক্ষমা করে দাও, ওকে আর কিছু বলো না। ও আর কটা দিনই বা পৃথিবীতে আছে। আমি থমকে যাই এমন একটা কথা শুনে। এই পৃথিবীতে আর কটা দিন আছে মানে? আমার শাশুড়ি মা কাঁদতে কাঁদতে বলে ওঠেন, বৌমা, মিঠির ক্যান্সার ধরা পড়েছে, লাস্ট স্টেজ। ডাক্তারবাবু বলেছেন মিঠি খুব বড় জোরে 1 মাস বাঁচবে। কি? বৌদি, ভগবান আমাকে আমার পাপের সাজা দিয়েছে, ফিরে চলো বৌদি। আমার স্বামী বলে, পুরনো সমস্ত কিছু ভুলে আমাদেরকে ক্ষমা করে বাড়ি ফিরে চলো দীপা। আমি আর কোনো কথা না বলে রাজি হয়ে যাই বাড়ি ফিরতে। আমি চেঞ্জ করতে রুমে আসি। রোহিত আমার ঘরে আসে, আমার হাতটা ধরে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি রোহিতকে জড়িয়ে ধরি, অভিমানের গলায় বলি, তোমার প্রেমিকা রূপা, তার কি হবে? রূপা প্রেমিকা ছিল যখন থেকে আমার বিয়ে হয়ে গেছে, তখন থেকে আমরা দুজনে শুধুই ভালো বন্ধু। এই তো 1 মাস আগেই ওর বিয়ে হলো। আমি আবারও শক্ত করে ওকে জড়িয়ে ধরি। আমি বাড়িতে ফিরে যাই। আমার বাবা মা ওনাদের সাথে গিয়ে আমাকে বাড়িতে দিয়ে আসে।
আমরা সবসময় চেষ্টা করি মিঠিকে কী করে হাসি খুশিতে রাখা যায়। কিছুদিন পর মিঠি মারা যায়। বাড়িতে শোকের ছায়া। এরই 1 সপ্তাহ পর আমাদের মেয়ে হয়। আমার মেয়ে আমার মতো হয়নি, ওর গায়ের রং ওর বাবার মতো। আমাদের বাড়ির সবাই বলে মিঠি ফিরে এসেছে। শাশুড়ি মা তো তার আদরের নাতনির নাম দিলেন পরি। জানি না পুনর্জন্ম বলে কিছু হয় কিনা, তবে আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি আমাদের মিঠি আমাদের মেয়ে রূপে আমাদের কাছে ফিরে এসেছে। সমাপ্ত। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি আবারও একটা নতুন গল্প নিয়ে। যদি গল্পটিকে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।